এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, দীর্ঘ 15 বছর পর পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026 অনুষ্ঠিত হলো। সম্প্রতি এই যে বিধানসভা নির্বাচন 2026 অনুষ্ঠিত হলো, এটা তোমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। তার কারণ আপকামিং যে কোনো পরীক্ষা, সেটা হতে পারে প্রাইমারি, সেটা হতে পারে এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, আদার্স যে কোনো এক্সামের ক্ষেত্রে বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের কাছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ এখান থেকে তোমাদের নানান প্রশ্ন জিজ্ঞাসা করবে। সম্প্রতি যদি তোমরা দেখো, পশ্চিমবঙ্গের শিরোনামের প্রথমেই থাকা যদি কোনো খবর থেকে থাকে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026। তাই তোমাদের প্রত্যেককে ভালো করে এই টপিকটা কিন্তু পড়তে হবে। আজকের ক্লাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026 সম্পর্কে, তোমাদের ইন্টারভিউয়ে বিভিন্ন পরীক্ষাতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, কি কি প্রশ্ন আসতে পারে, সমস্তটাই চুলচেরা বিশ্লেষণ করব। প্রত্যেককে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। তোমাদের আগামী দিনে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এটা অত্যন্ত হেল্পফুল হবে। এবং তোমাদের এটাও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলা মাধ্যমে যত ইউটিউব চ্যানেল আছে, কোথাও তোমরা এত ইনফরমেশন কিন্তু পাবে না। প্রত্যেকে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে এই বিধানসভা আসলে কি। দেখো, এবার বিধানসভা কি সেই সম্পর্কে হয়তো অনেকে জানো, কিন্তু অনেকের মধ্যে ডেপথ নলেজ নেই। আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। এখান থেকে তোমরা এমন নতুন নতুন ইনফরমেশন পাবে যেগুলো তোমরা আগে কোনোদিনও শোনোনি। ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, আমাদের দেশের যে পার্লামেন্ট, সেই দেশের পার্লামেন্ট তিনটা জিনিসকে নিয়ে গঠিত হয়। তোমরা প্রত্যেকে জানো, আমাদের ভারতের ক্ষেত্রে তিনটা জিনিস নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। প্রথমে থাকে কি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট, তারপরে থাকে রাজ্যসভা, তারপর লোকসভা। এখন এই যে প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা, এর মধ্যে রাজ্যসভা হলো কি উচ্চকক্ষ, অর্থাৎ আমাদের পার্লামেন্টের যে উচ্চকক্ষ সেটা হচ্ছে রাজ্যসভা, এবং নিম্নকক্ষ হলো আমাদের লোকসভা। এটা দেশের নিরিখে আমি বলছি, ঠিক আছে, এটা দেশের নিরিখে। ঠিক তেমনই আমাদের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে যে আইন কক্ষ, সেটা দুই কক্ষ বিশিষ্ট হয়ে থাকে। কিছু ব্যতিক্রম রয়েছে, সেটা আমি পরে বলছি। সেই দুই কক্ষ বিশিষ্ট আইন কক্ষের সব থেকে ছোট বা যে নিম্ন কক্ষটা, যেটাকে আমরা নিম্ন কক্ষ বলছি, সেই নিম্ন কক্ষটাই হচ্ছে বিধানসভা। অর্থাৎ যেমনটা আমাদের দেশের পার্লামেন্টের ক্ষেত্রে নিম্নকক্ষ লোকসভা, ঠিক তেমনই রাজ্যের ক্ষেত্রে নিম্নকক্ষ হচ্ছে আমাদের বিধানসভা। বোঝা গেছে? অর্থাৎ যদি বলি বিধানসভা আসলে কি, তাহলে বলবো বিধানসভা হলো একটি রাজ্যের আইন তৈরির প্রধান সভার যে নিম্নকক্ষ, সেটাই হলো আমাদের এই বিধানসভা। এবার এই যে তোমাদের বললাম যে ভারতের পার্লামেন্ট যেমন উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা নিয়ে গঠিত হয়, ঠিক তেমনই বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে আইনসভাও কিন্তু উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদ। মনে রাখবে, তোমাদের আগে যেমন বললাম যে প্রত্যেকটা রাজ্যে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু গঠন করা যায়। তার মধ্যে উচ্চ যে কক্ষ সেটা বিধান পরিষদ, আর নিম্ন কক্ষটা বিধানসভা। এবার কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে এই বিধান পরিষদ এটা কিন্তু নেই, আবার কোনো কোনো রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদ আছে, সেটা আমরা পরে গিয়ে দেখছি। মনে রাখবে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1952 সালে এই বিধান পরিষদ অর্থাৎ রাজ্যের যে উচ্চ কক্ষ, সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে 1969 সাল নাগাদ গিয়ে আমরা দেখব এই বিধান পরিষদটাকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের যে, অর্থাৎ আমাদের রাজ্যের যে আইন কক্ষ, সেটা কিন্তু এক কক্ষ বিশিষ্ট। কেবলমাত্র নিম্নকক্ষ রয়েছে, অর্থাৎ বিধানসভা রয়েছে। বোঝা গেছে? এবার এই বিধানসভার যারা মেম্বার, তাদেরকে আমরা কি বলি? এমএলএ বলি, তাই তো? এবং পার্লামেন্টের যারা লোকসভা বলো বা রাজ্যসভা বলো, যারা মেম্বার হয় তাদেরকে কি বলি? এমপি বলি। ঠিক তেমনই যারা বিধানসভার মেম্বার হয় তাদেরকে আমরা কি বলি? এমএলএ বলি। এর পুরো নাম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই যে বিধানসভার যারা মেম্বার হন, এই মেম্বার হতে গেলে ন্যূনতম কিন্তু 25 বছর বয়স হতে হবে। তোমরা জানো পার্লামেন্টের ক্ষেত্রেও যে নিম্নকক্ষ লোকসভা, তার মেম্বার হতে গেলে যেমন 25 বছর বয়সের প্রয়োজন হয়, ঠিক তেমনই রাজ্যের যে নিম্নকক্ষ বিধানসভা, তারও মেম্বার হতে গেলে 25 বছর বয়স কিন্তু ন্যূনতম লাগবে।
এর যে মেয়াদকাল সেটা কিন্তু 5 বছরের জন্য হয়ে থাকে। তোমরা দেখেছো যে লোকসভার ক্ষেত্রেও কিন্তু 5 বছরের মেয়াদ থাকে, ঠিক তেমনই বিধানসভার ক্ষেত্রেও কিন্তু মেয়াদ 5 বছরের জন্য হয়ে থাকে। পরবর্তী ক্ষেত্রে যদি সরকার আবার আসে, অর্থাৎ পুনরায় যদি সরকার গঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু আবার যিনি এমএলএ ছিলেন তিনি এমএলএ হতে পারেন। তবে মূলত 5 বছর পরে কিন্তু আবার তাকে নতুন করে শপথ গ্রহণ করে মন্ত্রী হতে হয়, বা মন্ত্রী বলতে কি, এই যে মানে যে নিম্নকক্ষের যে সদস্য অর্থাৎ এমএলএ, তাকে কিন্তু এমএলএ হতে হয়। বোঝা গেছে? চলো নেক্সট, এরপরে আমরা দেখব যে 6টা রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধান পরিষদ অর্থাৎ রাজ্যের যে উচ্চকক্ষ রয়েছে সেই 6টা রাজ্যের নাম কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এটা তোমাদের জানতেই হবে। দেখো, যে 6টা রাজ্যে এই মুহূর্তে বিধান পরিষদ রয়েছে, অর্থাৎ গোটা ভারতবর্ষের মাত্র এই 6টি রাজ্যে এই মুহূর্তে বিধান পরিষদ রয়েছে। বাকি কোনো রাজ্যে কিন্তু বিধান পরিষদ অর্থাৎ রাজ্যের যে উচ্চকক্ষ সেটা কিন্তু নেই। উত্তরপ্রদেশে রয়েছে, বিহারে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে, কর্ণাটকে রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে এবং তেলেঙ্গানাতে রয়েছে। এই 6টা রাজ্যে এই মুহূর্তে বিধান পরিষদ রয়েছে। এটা তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি একটা ট্রিক দিয়েছি। এই যে কবুতম, এই শব্দটা তোমরা মনে রাখবে। এই শব্দটার মাধ্যমেই তোমরা এই যে 6টা রাজ্যে যে বিধান পরিষদ এই মুহূর্তে রয়েছে সেটা কিন্তু তোমাদের মনে থেকে যাবে। দেখো, কে থেকে কর্ণাটক, এ থেকে আমাদের আসছে অন্ধ্রপ্রদেশ, বি থেকে আসছে বিহার, ইউ থেকে আসছে আমাদের উত্তরপ্রদেশ, টি থেকে আসছে আমাদের তেলেঙ্গানা, আর এম থেকে আসছে আমাদের মহারাষ্ট্র। অর্থাৎ এই কবুতম এই শব্দটা যদি তোমরা মনে রাখো, তাহলে কিন্তু এই যে 6টা রাজ্যে যেগুলোতে আমাদের এই মুহূর্তে বিধান পরিষদ রয়েছে সেগুলো কিন্তু মনে থাকবে। তোমাদের সুবিধার্থে যাতে তোমরা ভুলে কখনো না যাও, তার জন্য এই টিকটা দিয়েছি। এবং দেখো, এখানেতে ডান দিকে ছবি আমি দিয়ে দিয়েছি। গোটা ভারতবর্ষের মধ্যে এই 6টি রাজ্যে কিন্তু আমাদের এই মুহূর্তে বিধান পরিষদ রয়েছে। দেখো, যেটা তোমাদের আগে আমি বললাম যে 1952 সালে যখন আমাদের পশ্চিমবঙ্গে যে রাজ্যের যে আইনকক্ষ উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদ, এটা 1952 সালে কিন্তু চালু করা হয়েছিল জাতীয় কংগ্রেসের সময়কালে। তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। এবং এটা যখন বিলুপ্ত করা হয় 1969 সালের 1 আগস্ট যুক্তফ্রন্ট সরকারের আমলে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় কুমার মুখোপাধ্যায়। এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট, এরপরে আমরা দেখব যে বিধানসভা নির্বাচন আসলে কি। আমরা দেখলাম যে বিধানসভা যারা মেম্বার তারা সাধারণত 5 বছরের জন্য হয়ে থাকে, তাই তো? তাই প্রতি 5 বছর অন্তর রাজ্যের জনগণের যে ভোট, সেই ভোটের ভিত্তিতে রাজ্যের আইনসভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি গঠনের জন্য যে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালিত হয় তাকে আমরা কি বলি, বিধানসভা নির্বাচন। অর্থাৎ এই যে যারা বিধানসভার যারা প্রার্থী হচ্ছেন, অর্থাৎ আগামী দিনে যারা এমএলএ হবেন, তাদেরকে নির্বাচনের যে প্রক্রিয়া সেটাই হচ্ছে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া। ঠিক আছে? এবার এই নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়, কটা স্টেপের মাধ্যমে হয়ে থাকে, সেটা আমরা দেখব। দেখো, প্রথম যেটা হয়, ভারতের যে নির্বাচন কমিশন রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সে কী করে, ভোটের দিনক্ষণ প্রথম ঘোষণা করে যে অমুক দিনে এই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তারপরে প্রার্থী নির্বাচন, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের পছন্দ মতো বিভিন্ন বিধানসভার আসন ভিত্তিক তারা প্রার্থী নির্বাচন করেন। পরবর্তী ক্ষেত্রে তারা প্রচার করেন। প্রচার শেষ হবার পরে, অর্থাৎ ভোট গ্রহণের ঠিক 2 দিন আগে প্রচার শেষ হয়ে যায়। তারপরে কি হয়, ভোট গ্রহণ প্রক্রিয়া হয়। তারপরে ভোটকে গণনা করা হয়, অর্থাৎ কে কত ভোট পেয়েছে সেটা দেখা হয়, ফলাফল বের হয়। তারপরে যে সংখ্যাগরিষ্ঠতা পায়, অর্থাৎ ম্যাজিক ফিগার বা ম্যাজিক ফিগারের বেশি যে পায়, সেই কিন্তু সরকার গঠন করে। বোঝা গেছে? বোঝা গেছে? এইভাবে কিন্তু বিধানসভা নির্বাচন কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 7টা ধাপে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তোমাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দরভাবে আমি ছবির আকারে এগুলো উপস্থাপন করেছি। এবারে যদি আমরা দেখি যে কিভাবে সরকার গঠিত হয়, দেখো, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভার আসন সংখ্যা 294টা। এবার এই 294টা আসনের মধ্যে যে রাজনৈতিক দল 148টি, এটা কিন্তু ন্যূনতম সংখ্যা। অর্থাৎ যে রাজনৈতিক দল ন্যূনতম 148টা বা তার বেশি আসন পাবে, সেই কিন্তু সরকার গঠন করবে। এখন এই 294 থেকে 148 যে আমরা এই ফিগারটা পেলাম, এটাকে বলা হয় ম্যাজিক ফিগার। অর্থাৎ কোনো রাজনৈতিক দল যদি ম্যাজিক ফিগার বা ম্যাজিক ফিগার ক্রস করতে পারে, তাহলেই সেই দলটা কিন্তু সরকার গঠন করতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাজিক ফিগার কিন্তু এই 148। এবারে এই ম্যাজিক ফিগারটা
কিভাবে গণনা করা হয়? দেখো, যে কোনো রাজ্যের ক্ষেত্রে টোটাল বিধানসভার যে আসন থাকবে, অর্থাৎ মোট আসন, সেটাকে 2 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করলেই যেটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাজিক ফিগার। কারণ কি? তার কারণ দেখো, 294 কে তুমি যদি অর্ধেক করো তাহলে পাচ্ছ 147, তাই তো? এবার 147 একটা দল পেল আর একটা দল পেল 147, তো ম্যাচ ড্র হয়ে গেল। তাহলে যে কোনো দলকে একটা আমার ভোট কি বেশি পেতে হবে। তাই 147 থেকে আমি যদি 1 যোগ করে দিই, অর্থাৎ একটা দল যদি 148 ভোট পায়, তাহলে একটা দল কত পাবে? 146টা ভোট। তাই সেই কারণের জন্য আমার যে ফর্মুলাটা হয়ে থাকে যে কোনো ক্ষেত্রে, যে মানে যে কোনো রাজ্যের যে বিধানসভার আসন, সেই বিধানসভা আসনের ক্ষেত্রে মোট যে আসন সেটাকে 2 দিয়ে ভাগ করে তার সাথে 1 যোগ করলে যে ফিগারটা পাবো সেটাই হচ্ছে সেই রাজ্যের ম্যাজিক ফিগার। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোট আসন 294, তাকে 2 দিয়ে ভাগ করলে পাবো 147, তার সাথে 1 যোগ করলে 148, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ম্যাজিক ফিগার। অর্থাৎ এই আসন যে পাবে, যে রাজনৈতিক দল এই আসন পাবে, সেই রাজনৈতিক দলে কিন্তু সরকার গঠন করবে। এবং এখানে মনে রাখা প্রয়োজন যে কিছু কিছু আসনের ক্ষেত্রে এই এসসি এসটিদের জন্য কিন্তু সংরক্ষণ থাকে। অর্থাৎ কোনো কোনো তোমরা দেখবে আমাদের বিভিন্ন বিধানসভা আসন রয়েছে, জেলাভিত্তিক যে আসনগুলো তোমরা দেখবে, কিছু কিছু বিধানসভা আসনেতে এসসি এবং এসটি কিন্তু পাশে লেখা থাকে। অর্থাৎ যে জায়গাতে এসসি এবং এসটির যে পপুলেশন বেশি রয়েছে, যেখানে জনসংখ্যাটা এসসি এসটির বেশি আছে, সেই সমস্ত আসনগুলো কিন্তু তাদের জন্য সংরক্ষিত থাকে। তো এইভাবেই কিন্তু নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় এবং সরকার গঠিত হয়। পরে এটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার্থে দেখো, খুব সুন্দর করে একটা ছবি আমি দিয়ে রেখেছি। এবারে আমরা দেখব, এইবারে যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026 অনুষ্ঠিত হলো, এটা কিন্তু 18তম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবারের নির্বাচন কিন্তু 18তম বিধানসভা নির্বাচন। এবারে এই বিধানসভা নির্বাচন সম্পর্কিত কিছু নলেজ ক্যাপসুলস আমরা দেখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেগুলো কিন্তু এর মধ্যে কভার করা রয়েছে। প্রথমেই আমাদের জানতে হবে নির্বাচন সম্পর্কিত কিছু ফুল ফর্ম, যেগুলো তোমাকে জিজ্ঞাসা করবেই করবে 100%। তার মধ্যে দেখো, প্রথমেই যেটা জানতে হবে ইসিআই, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যেটাকে আমরা কি বলি, নির্বাচন কমিশন, তাই তো? তো এর পুরো নাম হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করাই কিন্তু ইসিআই এর কাজ। ইভিএম, এর পুরো নাম হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন। অর্থাৎ তোমরা জানো, যেখানে আমরা ভোট দিই, যে মেশিনটা প্রেস করে আমরা যে ভোট দিই, সেটাই কিন্তু আমাদের এই ইভিএম। ভিভিপ্যাট, তোমরা জানো যে ইভিএম এর পাশে বাম দিকে যেখানে তো তুমি কাকে ভোট দিলে যেটা দেখায়, যেটাতে তোমরা ছবিটা দেখতে পাও, সেটাই কিন্তু ভিভিপ্যাট, অর্থাৎ ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল, এটার পুরো নাম। অর্থাৎ ভোটের যে কাগজ, সেই কাগজটার যাচাইয়ের ব্যবস্থা। অর্থাৎ তুমি সঠিক প্রার্থীকে, যে সুইচটা, ধরো ইভিএম মেশিনে তুমি টিএমসি বা বিজেপি বা যে কোনো রাজনৈতিক দল, যাকেই খুশি তুমি ভোট দিলে, তো ভোট দেওয়ার পরে তুমি সঠিক সেই ব্যক্তিটাই ভোটটা পেলো কিনা, সেটা কিন্তু তোমরা এই ভিভিপ্যাটে দেখতে পাবে। বোঝা গেছে? এপিক, তোমরা জানো যে ভোটার আইডেন্টি কার্ড যেটা আমরা বলি, সেটার নামই কিন্তু এপিক কার্ড। এর পুরো নাম হচ্ছে ইলেক্টরস ফটো আইডেন্টি কার্ড। এটার কাজ কি না, তোমরা জানো যে এটা ভোটের আইডি কার্ড, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা ভোট দিতে পারি। এটা না থাকলে আমরা ভোট দিতে পারবো না। বিএলও, তোমরা প্রত্যেকে জানো, বুথ লেভেল অফিসার, ভোটের তালিকা দেখভাল করে থাকেন। আরও, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, যে রিটার্নিং অফিসার, অর্থাৎ নির্বাচনের প্রধান দায়িত্বে তিনি কিন্তু থাকেন। এআরও, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তিনি আরওর সহকারী হিসেবে কাজ করেন। এরপরে দেখো, যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে নোটা। এই নোটার পুরো নাম হলো নান অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ তুমি ওপরের যতগুলো প্রার্থী রয়েছে, কাউকে তোমার পছন্দ নয়, তুমি নোটাকে ভোট দিয়েছো, মানে তুমি কোনো কাউকেই ভোট দাওনি, অর্থাৎ কাউকেই ভোট না দেওয়া, সেটাই হচ্ছে নোটা। এবারে এখানে একটা জিনিস তোমাদের পরিষ্কার করে দিতে চাই, কারণ অনেকে এটা জানো না, অনেকে নোটাতে ভোট দেয়। এবার তোমাদেরকে বলি, নোটাতে ভোট দেওয়া মানে তোমার ভোটটা তুমি ক্যান্সেল করলে, অর্থাৎ তোমার ভোটের কোনো মূল্য রইল না। ধরো এটা একটা ইভিএম মেশিন, এখানেতে 1 নম্বর প্রার্থীর নাম রয়েছে, এখানে 2 নম্বর প্রার্থীর নাম রয়েছে, এখানে 3 নম্বর প্রার্থী, আর সর্বশেষ এখানেতে নোটা রয়েছে, ঠিক আছে? এবার এখন ধরে নাও, এই যে টোটাল তুমি এখানে যে ভোটটা হচ্ছে, এর উপরেই সরকার আমার তৈরি হবে, অর্থাৎ যে প্রার্থী জয়ী হবে সেই প্রার্থী সরকার মানে গঠন করবে, ধরে নাও তুমি। এবং দেখা গেল যে এখানে টোটাল ভোটার হচ্ছে 100টা। 100টার এগেনস্টে আমি তোমাদের বোঝাচ্ছি, ভালো করে বুঝতে পারবে। কালারটা চেঞ্জ করে নিই। দেখো, ধরে নাও 100টা ভোটার রয়েছে। এবার এই 100টা ভোটারের মধ্যে দেখা গেল যে 1 নম্বর ভোটার পেয়েছে আমার 10টা ভোট। 1 মিনিট। 1 নম্বর ভোটার পেয়েছে আমার 10টা ভোট।
10টা ভোট পেয়েছে। 2 নম্বর ভোটার আমার পেয়েছে, 2 নম্বর ভোটার আমার ধরো পেয়েছে 20টা ভোট। তাহলে 20 আর 10-এ 30টা ভোট চলে গেল, আর 9টা পেয়েছে আমার 70টা ভোট। ভালো করে বোঝো, তাহলে 9টা আমার 70টা ভোট পেলো, 2 নম্বর প্রার্থী 20টা পেলো, 1 নম্বর প্রার্থী আমার 10টা ভোট পেলো। এখন হিসেব মতো তো 9টা জয়ী হওয়ার কথা, তাই তো? কিন্তু না, 9টা এখানে জয়ী হবে না। 9টা মানে এই 1 2 3, তুমি যে এই যে 3জন প্রার্থী যারা ভোটের জন্য দাঁড়িয়েছে, তুমি তাদের কাউকে পছন্দ করোনি, অর্থাৎ 9টাতে ভোট দেওয়া মানে তোমার ভোট তুমি ক্যান্সেল করে দিলে, তোমার ভোটের কোনো মূল্য রইল না। অর্থাৎ 70টা পেয়েও কিন্তু 9টা বলে কোনো প্রার্থী যেহেতু নেই, তাই 9টা কখনো সরকার গঠন করবে না। 70টা ভোট কিন্তু এখানে ক্যান্সেল হয়ে গেল। এখন এই 20 আর 10-এ 30টা ভোট কাউন্ট হবে। এই 30টা ভোটের মধ্যে যে প্রার্থী বেশি ভোট পাবে, অর্থাৎ 2 নম্বর প্রার্থী যেহেতু বেশি ভোট পেয়েছে, 20টা ভোট পেয়েছে, তাই 2 নম্বর প্রার্থী কিন্তু এখানে জয়লাভ করবে। বোঝা গেছে? অনেকে ভাবো 9টাতে আমি কাউকে পছন্দ নয়, আমি 9টাতে ভোট দেবো। আরে 9টাতে ভোট দেওয়া মানে তোমার ভোটকে তুমি ক্যান্সেল করে দিলে, তোমার ভোটের কোনো কিন্তু মূল্য রইল না। বোঝা গেছে? তখন কিন্তু এই 2 নম্বর প্রার্থী এই মানে সরকার গঠন করবে, বা যাই হোক 2 নম্বর প্রার্থী কিন্তু জয়ী হবে। বোঝা গেছে? তো এই নোটা মনে রাখবে, এই নোটাটাকে সুপ্রিম কোর্ট 2013 সালের 27শে সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে এই নোটা চালু করা হয়। এবং বলা হয় যে অনেক তো থাকে আমার ওপরে প্রার্থীগুলোকে আমার পছন্দ নয়, তাহলে আমি কাকে ভোট দেবো? সেক্ষেত্রেও তো কাউকে না কাউকে আমাকে ভোট দিয়ে আসতে হতো। তাই সুপ্রিম কোর্ট বিবেচনা করে দেখে, যদি কোনো ব্যক্তির ওপরের কাউকে পছন্দ না হয়, তাহলে সেক্ষেত্রে সে নোটাতে ভোট দিতে পারে। তার জন্য সুপ্রিম কোর্ট 2013 সালের 27শে সেপ্টেম্বর নোটাকে চালু করে। তারপর 2013 সালের নভেম্বর মাস নাগাদ গিয়ে এটা নির্বাচন কমিশন অর্থাৎ ইভিএম মেশিনে নোটাকে চালু করে। এবং মনে রাখবে, এই নভেম্বর মাসেতেই ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, এই যে তোমার 4টে রাজ্য, এই 4টে রাজ্যতে কিন্তু বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তখনই কিন্তু প্রথম নোটাকে এখানে ব্যবহার করা হয়েছিল। তাহলে মনে রাখতে হবে, নোটা 2013 সালে চালু করা হয়েছিল এবং 2013 সালের নভেম্বর থেকে কিন্তু ইভিএমেতে এই নোটাকে যোগ করা হয়। বোঝা গেছে? চলো এবারে আমরা দেখব যে এমসিসি। দেখো, এমসিসির পুরো নাম হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ নির্বাচনের যে নিয়ম, সেই নিয়মটাকে আমরা বলছি যে এমসিসি। আমি পরে এই যে মডেল কোড অফ কন্ডাক্ট এটা কি সেটা আমি পরে বলছি। তো এফপিটিপি এর পুরো নাম কি? ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এমএলএ তোমরা জানো, যেটা আগে বললাম যে বিধানসভার যে মেম্বার তাকে এমএলএ বলা হয়, তার পুরো যে মানে ফুল ফর্ম সেটা হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর এমপি অর্থাৎ যারা আমাদের রাজ্যসভার বা লোকসভার যারা সদস্য হয়ে থাকে তাদেরকে আমরা কি বলি? এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট। এবার এখানে অনেকে ভুল করে যে এমপি মানে লোকসভার যে সদস্য সেই এমপি। আরে না, রাজ্যসভারও কিন্তু এমপি, অর্থাৎ পার্লামেন্টের যে সদস্য। দেখো, মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্ট মানে কি? আমাদের প্রেসিডেন্ট, উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা, নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা, এই তিনটেকে নিয়ে গঠিত। তাই রাজ্যসভা, লোকসভা যে কোনো জায়গারই কেউ যদি সদস্য হয়ে থাকে তাকে আমরা কি বলি? এমপি বলি, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট। পার্লামেন্টের যে সদস্য বা সংসদের যে সদস্য সেটাই হচ্ছে আমাদের এমপি। ক্লিয়ার? চলো নেক্সট। এরপরে আমরা দেখব সর্বপ্রথম কবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। মনে রাখবে, 1952 সালে সর্বপ্রথম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এই নির্বাচনে ভারতের জাতীয় কংগ্রেস অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এবং সেই সময়ে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছিলেন তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়। মনে রাখবে, বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। এবং তার যদি সময়কাল বলি, ভারত যেদিন স্বাধীনতা লাভ করেছে অর্থাৎ 15ই আগস্ট 1947 থেকে 14ই জানুয়ারি 1948, এই জায়গাটা অনেকে গণ্ডগোল করে দেয়। অনেকে ডক্টর বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে বলে ফেলে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, তারপরে ডক্টর বিধানচন্দ্র রায়। এবং মনে রাখবে, 1952 সালে যে পশ্চিমবঙ্গে প্রথম বিধানসভা নির্বাচন হয়েছিল সেটা 1952 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই সময়েই কিন্তু এটা হয়েছিল। এরপরে আমরা দেখব যে স্ট্রং রুম আসলে কি। তোমরা প্রত্যেকে নাম শুনেছো স্ট্রং রুম। এই স্ট্রং রুম কি? দেখো, যখন নির্বাচন শেষ হয়ে গেল তখন এই ইভিএম মেশিন এবং ভিভিপ্যাটের মধ্যে কে কাকে কত ভোট দিয়েছে সেটা সংরক্ষিত থাকে। সেই মেশিনগুলোকে একটা নিরাপদ কক্ষে রাখা হয়, সেই কক্ষটাই হচ্ছে স্ট্রং রুম।
এবার এই স্ট্রং রুমের যে উদ্দেশ্য সেটা কি তোমরা প্রত্যেকে জানো, যাতে ভোটের ফল প্রকাশের আগে মেশিনগুলোকে নিরাপদ এবং অক্ষত রাখা যায়, যাতে কোনো ধরনের কারচুপি না করা যায়। সেই কারণের জন্যই কিন্তু এই স্ট্রং রুমের আয়োজন করা হয়ে থাকে। এগুলো কোথায় থাকে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে সাধারণত ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার, ধরো তোমার জেলা মুর্শিদাবাদ, এবার মুর্শিদাবাদের যে হেডকোয়ার্টার, ডিস্ট্রিক্টের যে হেডকোয়ার্টার যেখান থেকে গণনা চলবে, সেখানে কিন্তু এগুলো থাকে। এখানে কি রাখা হয় তোমরা জানো, ইভিএম মেশিন থাকে, তার মধ্যে অনেক কিছু তথ্য থাকে, তার সাথে ভিভিপ্যাট অর্থাৎ ভোটের যে সমস্ত তথ্যগুলো যেগুলো হয়ে গেছে, যেগুলোতে আমরা ভোট দিয়েছি, যে যে নথিগুলো রাখা প্রয়োজন, সেই প্রত্যেকটা নথি কিন্তু ওই স্ট্রং রুমের মধ্যে থাকে। এবার দেখো নিরাপত্তা ব্যবস্থা, তোমরা যদি দেখো দেখতে পাবে যে এখানে কিন্তু মোটা লোহার যে দরজা, এবং সেটা কিন্তু ডবল লক, এবং 24 ঘন্টা পুলিশি নিরাপত্তা থাকে, সাথে সেন্ট্রাল ফোর্স থাকে সেখানে পাহারাতে, এবং অল টাইম কিন্তু ক্যামেরা অর্থাৎ সিসিটিভি কিন্তু নজরদারি কিন্তু চলে। সিল এবং নিয়ম, এখানেতে স্ট্রং রুমেতে সিল করা তোমরা দেখেছো যে একবার যদি সিল হয়ে যায় তাহলে কিন্তু স্ট্রং রুম মানে যখন তোমার ভোট গণনা হবে, অর্থাৎ যখন কিন্তু গণনা হবে তার আগে পর্যন্ত কিন্তু সেই সিল আর খোলা যাবে না। ঠিক আছে, অর্থাৎ ভোট শেষ হয়ে গেল, সেই ভোট অর্থাৎ ইভিএম মেশিন বলো, ভিভিপ্যাট বলো, সেগুলো স্ট্রং রুমে চলে গেল, স্ট্রং রুম সিল হয়ে গেল। ঠিক যেদিন আমার ফল প্রকাশ হবে, সেই ফল প্রকাশের সময় অর্থাৎ যেদিন আমার ফল প্রকাশ হবে সেই দিনে কিন্তু এই সিল খোলা হয়। তার আগে পর্যন্ত কিন্তু এই স্ট্রং রুম সিল থাকে। সেগুলোই বলা হচ্ছে সিল এবং নিয়ম। অনেক কিছু রয়েছে, দেখো পর্যবেক্ষণ, গুরুত্ব, এগুলো ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, এগুলো আমি আর বলছি না। তো এরপরে আমরা দেখব আরও কিছু ইনফরমেশন। দেখো, ভারতের প্রত্যেকটা রাজ্যের বিধানসভার যে নির্বাচন হয়, সেই নির্বাচনগুলো কিন্তু পরিচালনা করে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কথা উল্লেখ কিন্তু ভারতের সংবিধানের 324 নম্বরে রয়েছে, অর্থাৎ 324 নম্বর ধারাতে ভারতের নির্বাচন কমিশনের কথা উল্লেখ রয়েছে। এটা যদি আমরা পাঠ হিসাবে দেখি, সেই পাঠের যদি দেখি, সেটা আমরা দেখতে পাবো যে টোটাল আমরা জানি ভারতের সংবিধানে মোট পাঠ কতগুলো রয়েছে, 22টা অধ্যায় বা পাঠ রয়েছে। সেই 22টা অধ্যায়ের মধ্যে 15 নম্বর অধ্যায় বা 15 নম্বর পাঠে 324 থেকে 329 এর মধ্যে ভারতের নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ের কথা উল্লেখ রয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হলো একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা, অর্থাৎ তারা তাদের মতো কাজ করতে পারে, সেখানে কিন্তু হস্তক্ষেপ করা যায় না। এবার যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ দেখি, তাহলে দেখতে পাবো লোকসভার নির্বাচন পরিচালনা করা, বিধানসভা নির্বাচন পরিচালনা করা, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করা, ভোটার তালিকা প্রস্তুত করা এবং রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া, অর্থাৎ কোনটা আমাদের জাতীয় স্তরের রাজনৈতিক দল, কোনটা আমাদের রাজ্যের রাজনৈতিক দল, অর্থাৎ এই যে রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়া, বিভিন্ন নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা, এগুলোই কিন্তু ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কাজ। ঠিক আছে, চলো এবারে আমরা দেখব যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কিন্তু 1950 সালের 25শে জানুয়ারি গঠিত হয়েছিল। তাই আমরা এই 25শে জানুয়ারি এই দিনটাকে জাতীয় ভোটার্স দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করে থাকি। ভারতের প্রথম যে সাধারণ নির্বাচন, যেটা আমি তোমাদের আগে বললাম, সেটা 1951-52 সালে অনুষ্ঠিত হয়েছিল। যেহেতু দেখো 1952, 51 আর 52 অর্থাৎ 52 সালে গিয়ে শেষ হচ্ছে, তাই এই নির্বাচন যেহেতু আমার 25শে অক্টোবর 1951-তে শুরু হয়েছিল এবং 21শে ফেব্রুয়ারি 2052-তে গিয়ে শেষ হচ্ছে, তাই আমরা দেখব এই 1952 সালেতে গিয়ে এই রাজ্যসভা এবং লোকসভা গঠিত হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যে ভারতের রাজ্যসভা এবং লোকসভা কবে গঠিত হয়, 1952 সালে। কারণ 1951-52 সালের যে সাধারণ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন শেষ হওয়ার পরে রাজ্যসভা এবং লোকসভা গঠিত হয়। যেটা তোমাদের আমি আগেই বললাম যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেটা কিন্তু সাধারণ নির্বাচনের সময় অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম নির্বাচিত বিধানসভাগুলি 1951-52 সালের প্রথম সাধারণ নির্বাচনের পরই কিন্তু গঠিত হয়। এর মধ্যে উত্তরপ্রদেশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন্যতম প্রধান বিধানসভা হিসাবে 1952 সালে গঠিত হয়। ওয়েস্ট বেঙ্গলে প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951-52 সালে। এই নির্বাচন স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হয়েছিল। বোঝা গেছে? চলো দেখো, আমরা প্রত্যেকে জানি যে বর্তমানে ভারতের নির্বাচন কমিশন 3জন সদস্য নিয়ে গঠিত হয়, কিন্তু 1950 থেকে 1952 সাল পর্যন্ত এই ভারতের নির্বাচন কমিশন 1জন সদস্যকে নিয়ে গঠিত হতো। কিন্তু 1993 সাল নাগাদ এই 1জন সদস্য থেকে বর্তমানের এই যে আজকে 3জন সদস্য দেখতে পাচ্ছি, এটা কিন্তু 1993 সাল থেকে চালু হয়।
তাহলে এই তিনজন সদস্যের মধ্যে একজন থাকেন মুখ্য নির্বাচন কমিশনার, যাকে আমরা ইংরেজিতে বলি চিফ ইলেকশন কমিশনার। বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার। আর বাকি যে দুজন থাকেন তাদেরকে আমরা কি বলি, নির্বাচন কমিশনার অর্থাৎ ইলেকশন কমিশনার। বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাকি যে দুজন ভারতের এখন নির্বাচন কমিশনার রয়েছেন তাদের মধ্যে একজন হলেন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এই তিনজনকার নাম কিন্তু অতি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবারে এই যে জ্ঞানেশ কুমার, এই জ্ঞানেশ কুমার ভারতের কিন্তু 26তম মুখ্য নির্বাচন কমিশনার। অর্থাৎ বর্তমানে যে জ্ঞানেশ কুমার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন তিনি কিন্তু 26তম। এর আগে 25তম ছিলেন রাজীব কুমার এবং 24তম অর্থাৎ রাজীব কুমারের আগে 24তম ছিলেন সুশীল চন্দ্র। এই তিনটা নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ বাই চান্স তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে জ্ঞানেশ কুমারের আগে মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, তখন তুমি এটা জানলে কিন্তু বলতে পারবে রাজীব কুমার। ঠিক আছে, বা তার আগেও জিজ্ঞাসা করতে পারে যে রাজীব কুমারের আগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন, তখন সুশীল চন্দ্র। ঠিক আছে, তো এই নাম তিনটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এবারে দেখো, তোমাদের যেটা আমি আগে বললাম যে 1951-52 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময় ভারতের প্রথম যে নির্বাচন কমিশনার, সেই নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। তিনি কিন্তু প্রথম সাধারণ নির্বাচন মানে সফলভাবে কিন্তু পরিচালনা করেছিলেন এবং 1950 সাল থেকে 1958 সাল পর্যন্ত তিনি কিন্তু এই ভারতের নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন এবং তিনিই ছিলেন ভারতের প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেন। দেখো, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার যদি নাম দেখি তাহলে দেখতে পাবো VS রমা দেবী। তিনি 1990 সালে এই দায়িত্ব পেয়েছিলেন। দেখো, ভারতের সংবিধান বলে যে 18 বছর, এটা কিন্তু 326 নম্বর ধারাতে বলছে, ভারতের সংবিধানের 326 নম্বর ধারাতে 18 বছর অর্থাৎ ন্যূনতম বয়স যদি কোনো ব্যক্তির 18 বছর হয় তাহলেই সে কিন্তু ভোট দিতে পারে। অর্থাৎ 18 বছর বা তার বেশি বয়সের ভারতীয় সকল নাগরিকই কিন্তু ভোট দিতে পারেন। এটা ভারতের সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী। এবং মনে রাখবে 61তম যে ভারতের সাংবিধানিক সংশোধনী, যেটাকে আমরা বলি কি যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটা 1988 সালে হয়েছিল, 61তম সংবিধান সংশোধনী, সেখানেতে আমাদের ভোটদানের যে বয়সটা সেটা কিন্তু 21 বছর ছিল। অর্থাৎ 1989 সাল পর্যন্ত এই 21 বছর যাদের বয়স তারাই কিন্তু ভোট দিতে পারতো। কিন্তু 1989 সালের পর থেকে বা 1989 সাল থেকে আমরা দেখতে পাবো এই ভোটদানের যে বয়সটা সেটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। আর এই যে সংবিধান সংশোধনীটা হয়েছিল সেটা কিন্তু 61তম সংবিধান সংশোধনী 1988। এবার অনেকে 1988 জায়গায় 1989 বলে। দেখো, এটা 1989 হবে, সরি এটা 1989 হবে, এটা একটু স্পেলিং মিস্টেক আছে। তো 1989 সালে এটা কার্যকরী হয়, কিন্তু এই যে সংশোধনীটা, এই সংশোধনীটা লোকসভায় কিন্তু উত্থাপন করা হয়েছিল 1988 সালে, তাই এটা 1988 ধরা হয়। তো 61তম সংবিধান সংশোধনী, যেখানেতে 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল, অর্থাৎ ভোটদানের যে বয়সটা সেটা 21 থেকে 18 করা হয়। আর এটা কার্যকরী হয়েছিল 1989 সাল থেকে। চলো নেক্সট, ভোটদানের যে অধিকার সেটা কিন্তু কোনো মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল যে রাইটস আমরা যেগুলো জানি, সেই কিন্তু এই যে 6টা যে আমাদের মৌলিক অধিকার রয়েছে তার মধ্যে কিন্তু ভোটদানের অধিকারটা কোনো মৌলিক অধিকার নয়। কারণ তোমরা জানো মৌলিক অধিকারগুলো কি আদালত কর্তৃক বলবৎযোগ্য। অর্থাৎ কোনো ব্যক্তি যদি মৌলিক অধিকার হরণ হয় তাহলে সে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে রিট জারি করতে পারে। অর্থাৎ এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য, বাধ্যতামূলক। কিন্তু এই যে ভোটাধিকার, অর্থাৎ তুমি ভোট কিন্তু দিতেও পারো না দিতেও পারো, তবে অবশ্যই ভোট দেওয়াটা প্রয়োজন প্রত্যেকটা সাধারণ নাগরিকের। তাই এটা কিন্তু সাংবিধানিক এবং আইনগত কিন্তু অধিকার, এটা মাথায় রাখবে যে ভোটদানের অধিকার সাংবিধানিক এবং আইনগত অধিকার। দেখো, এইটা যেটা আমাদের বর্তমানে খবরে রয়েছে, তোমরা দেখেছো যে আমাদের রাজ্যের যিনি আগের যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেননি, অর্থাৎ তিনি কিন্তু রিজাইন দিতে চাইছেন না। এখানে ভারতের সংবিধানও কিন্তু তার জন্য একটা ক্ষমতা দিয়ে রেখেছে। দেখো, ভারতের সংবিধানের অনুচ্ছেদ 174-এর বি বা 2 অনুযায়ী রাজ্যের গভর্নর বিধানসভা কিন্তু চাইলে ভেঙে দিতে পারেন। আর তোমরা দেখেছো যে অলরেডি কিন্তু সেটা নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তবে রাজ্যপাল, দেখো এখানটা ভালো করে শোনো, তবে রাজ্যপাল সাধারণত মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এই ক্ষমতা ব্যবহার করেন। মুখ্যমন্ত্রীর পরামর্শ নিয়েই কিন্তু রাজ্যপাল এটা কিন্তু ব্যবহার করেন। যদি কোনোভাবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে পরামর্শ না দেন এবং তিনি সংখ্যাগরিষ্ঠতা না পেয়েও
পদত্যাগ না করেন এবং যদি তিনি নির্বাচনের পরে নতুন সরকার গঠনের পরিস্থিতি তৈরি হয়, অর্থাৎ গভর্নর দেখছে যে নতুন সরকার গঠন হতে পারে, সেক্ষেত্রে পুরনো সরকার সংখ্যাগরিষ্ঠতা, যে আগের যে সরকার, মানে যদি আমি টিএমসির কথাই বলি, তো তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা এই মুহূর্তে হারিয়েছে। তাই মানে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপাল কি করছে না, নিজেই কিন্তু সিদ্ধান্ত নিতে পারছে। অর্থাৎ আমরা দেখছি যে এই যে ধারাটা 174-এর যে বি, এই ধারা বলে রাজ্যপাল যদি চায় তাহলে সে কিন্তু বিধানসভা ভেঙে দিতে পারে। কিন্তু এই যে একটা মানে খাতির যত্নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর একটা পরামর্শ নিতে হয়, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী এখন পরামর্শ দিচ্ছে না, তিনি চাইছেন না রিজাইন করতে, তিনি চাইছেন না পদত্যাগ করতে, তাই যদি দেখে যে রাজ্যপাল যদি দেখে যে অন্য দল বা অন্য রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাহলে রাজ্যপাল নিজেই কিন্তু সেই বিধানসভা ভেঙে দিতে পারে। দেখো অলরেডি কিন্তু সেটার নোটিফিকেশন দিয়ে কিন্তু রাজ্যপালের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তাই অবশ্যই এই ধারাটা কিন্তু মনে রাখতে হবে, 174-এর বি। ঠিক আছে, চলো প্রত্যেকটা জায়গা তোমাদের আমি এখানে দিয়েছি যাতে কোনো ধরনের যাই প্রশ্ন করুক প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। দেখো পশ্চিমবঙ্গের বিধানসভা আসনের ক্ষেত্রে আমরা দেখেছি 294, আচ্ছা ম্যাজিক ফিগার যেটা তোমাদের আগেই বললাম যে 294টা আসনের মধ্যে 148টা পেলে তবেই সে সরকারে আসতে পারে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পায়, এটাকে আমরা বলছি ম্যাজিক ফিগার। তো সেটার আমরা ফর্মুলাটা দিয়েছি যে মোট আসন ভাজিত 2 + 1, তো এটার বলছি না। তো এখন এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ আজকে যে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে 9 তারিখ, ঠিক আছে। তো এই 9 তারিখে দাঁড়িয়ে এখনো পর্যন্ত যে সমস্ত রাজনৈতিক দলগুলো পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে এবং মুখ্যমন্ত্রী হয়েছে, সেই সমস্ত দলগুলি রাজনৈতিক দলের নাম, ক্ষমতায় থাকার যে সময়কাল এবং সেই সময়ে যে মুখ্যমন্ত্রী ছিলেন এবং দলের প্রতিষ্ঠা বছর, প্রতিষ্ঠাতা এবং তাদের যে চিহ্ন বা রাজনৈতিক যে সিম্বল, সেটা দেখো আমি ছকের আকারে দিয়ে দিয়েছি। এগুলো প্রত্যেকে তোমরা জানো, তাই আমি ডিটেলসে আর বলছি না, কারণ ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, অনেক ইনফরমেশন রয়েছে, যাতে কোনোভাবেই কোনো জায়গায় তোমাদের মিস না হয়। ঠিক আছে, দেখে না একবার, দেখতে পাচ্ছ? দেখো এরপরে আমরা দেখব যে মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধি কি। দেখো আগে যখন ফুল ফর্ম আমি তোমাদের আলোচনা করছিলাম তখন কিন্তু এই এমসিসি ছিল। দেখো মডেল কোড অফ কন্ডাক্ট বা এমসিসি বা আদর্শ আচরণবিধি, যদি এটাকে আমরা বাংলা করি তাহলে এটার বাংলা হয় আদর্শ আচরণবিধি। এটা হলো নির্বাচনের সময় রাজনৈতিক দল, প্রার্থী এবং সরকারের জন্য নির্ধারিত কিছু নিয়ম ও নির্দেশিকা। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জারি করে যাতে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। অর্থাৎ এই মডেল কোড অফ কন্ডাক্ট দেখো যেদিনই মানে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে, যেদিনই ডেট ঘোষণা করে না, সেদিন থেকে কিন্তু আদর্শ আচরণবিধি কিন্তু চালু হয়ে যায়। দেখো সেটাও আমি এখানেতে দিয়ে রেখেছি। এমসিসি কার্যকর কখন হয়, অর্থাৎ নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এমসিসি কার্যকর হয় এবং এর ফল প্রকাশ পর্যন্ত কিন্তু বলবৎ থাকে। অর্থাৎ যতদিন না পর্যন্ত ভোটের রেজাল্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এমসিসি কার্যকর থাকে। এর যে নিয়মগুলো কেন এমসিসি লাগু করা হয়, তার কারণ হচ্ছে ধর্ম বা জাতির নামে ভোট চাওয়া যাবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো কিন্তু দেখে রাখো, এগুলো থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করবে। ধর্ম বা জাতির নামে ভোট চাওয়া যাবে না, সরকারি সম্পদ নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না, ভোটারদেরকে টাকা বা উপহার দেওয়া নিষিদ্ধ, বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না এবং নতুন সরকারি প্রকল্প ঘোষণা করা যাবে না। অর্থাৎ যে মুহূর্ত থেকে এমসিসি চালু হয়ে গেল সেই মুহূর্ত থেকে নতুন কোনো প্রকল্প আর কোনো ঘোষণা করা যাবে না। তো এই সমস্ত কারণের জন্যই কিন্তু এমসিসি চালু হয়, যাতে করে কোনোভাবেই ভোটে তার প্রভাব না পড়ে। অর্থাৎ কোনো একজন টাকা দিচ্ছে, কাউকে উপহার দিচ্ছে ভোট কেনার জন্য, যাতে এগুলো না হয়, যাতে কোনো রকম দুর্নীতি না হয় ভোটের ক্ষেত্রে, তার জন্য কিন্তু এই এমসিসি চালু করা হয়। তাহলে উদ্দেশ্য যদি দেখি তাহলে দেখতে পাবো সব রাজনৈতিক দল যেন সমান সুযোগ পায় এবং ভোট অবাধ ও নিরপেক্ষভাবে হয়, সে কারণের জন্য কিন্তু এই এমসিসি এটা চালু করা হয়। বোঝা গেছে? এবারে আমরা দেখব পোস্ট পোল। একটু স্পিডে বলছি কারণ অনেক জিনিস রয়েছে, না হলে অনেকটা বড় হয়ে যাবে। পোস্ট পোল তোমরা প্রত্যেকের নাম শুনে থাকবে, পোস্ট পোল। দেখো পোস্ট পোল কিন্তু অনেক রকমের রয়েছে। তো মূলত পোস্ট পোল বলতে ভোট গ্রহণ শেষ হবার পর পরিস্থিতিকে আমরা এই পোস্ট পোল বলি। তোমরা মূলত যে শব্দটার সাথে পরিচিত পোস্ট পোল ভায়োলেন্স, তাই তো অনেকেই শুনেছ। তো এই পোস্ট পোল মূলত ভোট গ্রহণ শেষ হওয়ার পরের যে পরিস্থিতি বা ঘটনা, সেটাকে পোস্ট পোল বলা হয়। এবার নির্বাচনের ক্ষেত্রে পোস্ট পোল কিন্তু অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরো পোস্ট পোল অ্যালায়েন্স, এটা কি না ভোটের ফল প্রকাশের পর
কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিভিন্ন দল মিলে যে জোট সরকার গঠন করে তাকেই বলা হয় পোস্ট পোল অ্যালায়েন্স। বোঝা গেছে? তারপরে দেখো পোস্ট পোল ভায়োলেন্স, এটা তোমরা প্রত্যেকেই জানো যে ভোট শেষ হওয়ার পরে যে রাজনৈতিক সংঘর্ষ, হিংসা, এই যে ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা বলি পোস্ট পোল ভায়োলেন্স। আর পোস্ট পোল সার্ভে এটা কি না, এটা হচ্ছে ভোট শেষ হওয়ার পরে আরও বিস্তারিতভাবে সমীক্ষা হয়। দেখো এবারে এই পোস্ট পোলের সাথে এক্সিট পোল অনেকে গুলিয়ে ফেলে, ভালো করে বোঝো। ভোট শেষ হওয়ার পরে আরও বিস্তারিতভাবে করা সমীক্ষা, এতে শুধু কাকে ভোট দিয়েছি তাই নয়, কেন ভোট দিয়েছি, কোন ইস্যু প্রভাব ফেলেছে, কোন শ্রেণীর মানুষ কাকে সমর্থন করেছে, এই সব বিশ্লেষণ করা এর কিন্তু এই পোস্ট পোল সার্ভের মাধ্যমে করা হয়ে থাকে। এটা একটা গবেষণামূলক এবং তুলনামূলকভাবে বেশি বিস্তৃত। আর এই যে প্রত্যেকটা এগুলো কিন্তু নির্বাচনের পরবর্তী যে পরিস্থিতি তার সঙ্গে কিন্তু সম্পর্কিত। এবার এই পোস্ট পোল সার্ভের সাথে এক্সিট পোল অনেকের গুলিয়ে যায়, তাই আমি দেখো এটা পার্থক্য করে দিয়ে দিয়েছি। তোমরা জানো যে ভোট যেদিনেই শেষ হয়ে গেল, এবারে আমাদের পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হয়েছে, অর্থাৎ যেদিনেই ভোট আমার শেষ হয়ে গেল, 6টা পর্যন্ত ভোট হয়, তো 6টার পর থেকে চাইলে কিন্তু এক্সিট পোল প্রকাশ করতে পারে। এক্সিট পোল মানে হলো ভোটাররা, দেখো ভোটাররা ভোট দিয়ে বুথ থেকে বেরোনোর পর তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা কাকে ভোট দিয়েছে, অর্থাৎ ভোট চলাকালীন বা ভোট শেষ হওয়ার ঠিক পরে এই সমীক্ষা হয়, এই উদ্দেশ্যে যে সম্ভাব্য যে ফলাফল, যেটা কোন দল জয়লাভ করতে পারে, সেই সম্ভাব্য ফলাফল কিন্তু জানতে পারা যায়। তাই এক্সিট পোল তোমরা দেখেছো অনেক সংস্থা কিন্তু এক্সিট পোল বের করে, কোন দল কত আসন পেতে পারে সেটা কিন্তু এক্সিট পোলের মাধ্যমে আমরা দেখতে পাই। তো অ্যাকচুয়ালি এক্সিট পোল আর পোস্ট পোল সার্ভে এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যটা যদি দেখি আমরা দেখতে পাবো, দেখো এই যে পোস্ট পোল সার্ভে এটা ভোট শেষ হওয়ার পরে ভোটারদের ওপর করা বিশদ সমীক্ষা, কোন ইস্যুকে কেন্দ্র করে ভোট হয়েছে, কেন ভোট মানে কাকে ভোটটা বেশি দেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে মানে জনগণ ভোট দিয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো বিশ্লেষণ করা হয়। এটা কিন্তু ভোট শেষ হওয়ার পরে হয়, অনেকটা পরে, আর এটা ভোট শেষ হওয়ার সাথে সাথে হয়। দেখো সেটা দেওয়া আছে। আর কোথায় হয়, এটা কিন্তু বাড়িতে হয়, ফোন করে জানানো হয়, অনলাইন বা বিভিন্ন স্থানে এটা কিন্তু হয়ে থাকে সার্ভে এটা। আর এটা এক্সিট পোল, এটা কিন্তু ভোট কেন্দ্রের বাইরে, জাস্ট কাকে ভোট দিলেন এটা জানার জন্য। মূল উদ্দেশ্য ভোটের আচরণ ও কারণ বিশ্লেষণ করা, আর এটা সম্ভাব্য ফলাফল অনুমান করা। তো প্রধান প্রশ্ন, কেন ভোট দিলেন, কোন ইস্যু গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলো। আর এখানে এত কিছু জিজ্ঞাসা করা হয় না এক্সিট পোলে। এক্সিট পোলে কাকে ভোট দিলেন, অর্থাৎ আমার এই সমীক্ষা, একটা সমীক্ষাতে দেখা হচ্ছে যে কোন দল জয়লাভ করতে পারে, সেটাই হচ্ছে আমার এক্সিট পোল। এখানে কিন্তু বিস্তারিতভাবে কোন কোন ইস্যু বা কিসের ভিত্তিতে ভোট দিচ্ছে সেগুলো দেখা হয় না। সেটা যদি হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলছি পোস্ট পোল সার্ভে। বোঝা গেছে? তো অনেক, আমি এখানে 10টা তোমার পার্থক্য দিয়ে রেখেছি, তো তোমরা পড়লেই সেগুলো বুঝতে পারবে। চলো নেক্সট দেখো। এরপরে দেখো আমরা দেখব, যারা আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছো তারা তো এগুলো ফ্রিতে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কারণ এগুলো বলতে গেলে ডিটেলস যদি বলি তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তাই ডিটেলস আমি কিন্তু এগুলো বলছি না। এরপরে দেখো আমরা দেখব এই যে পশ্চিমবঙ্গের বিধানসভার যে আসন 294টি, এই 294টি আসন কিভাবে গঠিত হয় বা কিভাবে এই আসনগুলো বন্টন করা হয় সে ব্যাপারটা আমরা দেখব। আচ্ছা তার আগে তোমাদের বলে রাখি, আমাদের পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে এই 294টা আসনেই কিন্তু ভোট হয়েছিল। এই 294টা আসনে ভোট হলেও দুটো দফাতে ভোট হয়েছে তোমরা জানো, তার মধ্যে কিন্তু 293টি আসনের ফল প্রকাশিত হয়। একটা আসন যেটা হচ্ছে সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের, এই যে বিধানসভা কেন্দ্রের, এই বিধানসভা কেন্দ্রের যে ফল সেটা প্রকাশিত হয়নি। তার কারণ এখানে ভোট সংক্রান্ত কিছু দুর্নীতির অভিযোগ সামনে আসে, তাই নির্বাচন কমিশনার এখানে কিন্তু পুনর্নির্বাচনের ঘোষণা করেছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তাই 293টি যে বিধানসভা কেন্দ্রের তার কিন্তু ফল প্রকাশিত হয়েছে। এবার আসনের যে ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম, দেখো পশ্চিমবঙ্গের আমি যদি দেখি যে 23টা যে জেলা রয়েছে, সেই 23টা জেলার মধ্যে সব থেকে বেশি জনসংখ্যা কোথায় রয়েছে, নর্থ 24 পরগনা এই জেলাটায়, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায়। তাই দেখো যতগুলি বিধানসভার আসন আমরা দেখব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেলা ভিত্তিক, তার মধ্যে এই উত্তর 24 পরগনা জেলাতেই সব থেকে বেশি আসন রয়েছে, অর্থাৎ 33টা। তার মানে এখান থেকে এটাই বুঝতে পারছি জনসংখ্যার ভিত্তিতে, অর্থাৎ বিধানসভার যে আসন সেই আসন কিন্তু জনসংখ্যার ভিত্তিতে বন্টন করা হয়। যেখানে যত বেশি জনসংখ্যা সেখানে আসন তত বেশি হবে, এটা মাথায় রাখবে। আবার যদি দেখো যে কালিম্পং, যদি সব থেকে কম জনসংখ্যা দেখি আমাদের পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক, তাহলে কালিম্পং জেলা দেখো সেখানে মাত্র একটি বিধানসভার আসন রয়েছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। চলো
দেখো, ভারতের প্রত্যেকটি রাজ্যের বিধানসভার আসন মূলত জনসংখ্যার ভিত্তিতে বণ্টিত হয়। এটি ভারতের সংবিধানের বিভিন্ন নিয়ম এবং ডিলিমিটেশন কমিশনের সুপারিশ এর অনুযায়ী কিন্তু এটা হয়ে থাকে। যে জেলার জনসংখ্যা যত বেশি সেখানের বিধানসভার আসনও তত বেশি। এবং কিছু কিছু জায়গায় তোমাদের আগে যেটা বললাম যে এসসি এসটি জনসংখ্যা যেখানে বেশি রয়েছে সেখানেও কিন্তু কিছু আসন, সেই বিধানসভারই কিছু আসন কিন্তু এসসি এসটিদের জন্য সংরক্ষিত থাকে। যেমন ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনা জেলার জনসংখ্যা বেশি, তাই এখানে আসন সংখ্যাও কিন্তু বেশি। এবারে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে, তাই 23টি জেলা ভিত্তিক তোমার যে জেলা, সেই জেলার কতগুলি বিধানসভার আসন রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে জেনে যেতে হবে। তাই দেখো, এই 23টি জেলার কোন জেলার কত বিধানসভার আসন রয়েছে সেটা বড় থেকে ছোট দেখো আমি সাজিয়ে দিয়েছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নর্থ 24 পরগনা 33টা আসন রয়েছে। তুমি যদি জনসংখ্যার ভিত্তিতে যদি মানে আমাদের জেলাগুলো দেখো, সেগুলোও দেখবে তোমরা এই ক্রমে পাবে। নর্থ 24 পরগনা জেলার সব থেকে জনসংখ্যা বেশি, তাই 33টা আসন। তারপরে দেখো সাউথ 24 পরগনা জনসংখ্যা নর্থের থেকে একটু কম, তাই 31টা। এভাবে তোমরা নিজেরা যে যে জেলার, সেই জেলার কতগুলি বিধানসভার আসন রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে যাবে। ঠিক আছে, তো আমি এটার একটা লিস্ট তোমাদের দিয়ে দিয়েছি। 23টা জেলার কোন জেলার কত বিধানসভার আসন রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের এখানেতে প্রত্যেকটা জেলার নিজের নিজের জেলার কিন্তু কত বিধানসভার আসন রয়েছে এবং তোমার জেলার রাজনৈতিক দল কত আসন পেয়েছে, সেই বিধানসভা ভিত্তিক কে কত আসন পেয়েছে সেটা অবশ্যই জেনে যাবে। তোমার নিজের বিধানসভার আসনে যিনি জয়লাভ করেছেন, জয়লাভ করে যিনি এমএলএ হয়েছেন তার নাম, তার রাজনৈতিক দলের নাম, এগুলো অবশ্যই জানবে। তোমার জেলার যে নিজের বিধানসভা, তোমার যে নিজের বিধানসভা আসন রয়েছে, সেই নিজের বিধানসভা আসন থেকে কে এমএলএ হয়েছে, রাজ্যের কোনো মন্ত্রিত্ব পেল কি না, কি বর্তমানে দায়িত্বে রয়েছে বা আগে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী ছিল, সেগুলো একটু জানবে। এবং সাথে রাজনৈতিক প্রেক্ষাপট, তোমার এলাকার রাজনৈতিক প্রেক্ষাপট কেমন, পোস্ট পোল ভায়োলেন্স কিছু হয়েছে কিনা, বা এই যে রাজনৈতিক যে প্রেক্ষাপট তোমার তোমার জায়গার, তোমার নিজের এলাকার, সেই সম্পর্কে কিন্তু তোমাকে অবগত থাকতে হবে। চলো নেক্সট দেখো, ভারতের সংবিধানের 170 নম্বর ধারা অনুযায়ী রাজ্য বিধানসভার আসন কিন্তু নির্ধারিত হয়ে থাকে। ধারা কত? 170। ভারতের সব থেকে জনবহুল রাজ্য যদি আমি বলি তাহলে সেটা উত্তরপ্রদেশ। দেখো, উত্তরপ্রদেশে সব থেকে বিধানসভার আসন কিন্তু বেশি রয়েছে, 403টে। আর একইভাবে উত্তরপ্রদেশের জনসংখ্যা দেখো, যে কোনো লোকসভা, রাজ্যসভা, বিধানসভা যে কোনো আসনই কিন্তু জনসংখ্যার ভিত্তিতে বণ্টিত হয়। উত্তরপ্রদেশ যেহেতু ভারতের জনবহুল রাজ্য, তাই দেখো উত্তরপ্রদেশের লোকসভার আসনও কিন্তু বেশি, 80টা, রাজ্যসভার আসনও কিন্তু বেশি, 31টা, আবার বিধানসভার আসন 403টা, যেটা কিন্তু অন্যান্য রাজ্যের থেকে সব থেকে বেশি, কারণ জনসংখ্যা সেখানে বেশি রয়েছে। চলো নেক্সট দেখো, ভারতের যদি কম দেখি যে সব থেকে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কি, সিকিম আমরা জানি। দেখো, সেখানে লোকসভার আসন মাত্র একটি, রাজ্যসভার আসন মাত্র একটি এবং বিধানসভার 32টি। এবারে ভারতের যে রাজ্যগুলো, এই যে 5টা রাজ্য যেগুলোতে জনসংখ্যা অনুযায়ী মানে টপ যে 5টা রাজ্য রয়েছে, সেই 5টা রাজ্যের লোকসভার আসন, রাজ্যসভার আসন এবং বিধানসভার আসন কত রয়েছে সেগুলো দেখো আমি দিয়ে দিয়েছি। কোনো জায়গা তোমাদের বাদ দিইনি, যাতে তোমাদের যা কিছুই প্রশ্ন করুক তোমরা প্রত্যেকটা প্রশ্নের যাতে উত্তর সঠিকভাবে দিতে পারো। দেখো, আমি দিয়ে দিয়েছি উত্তরপ্রদেশের লোকসভার আসন 20টি, রাজ্যসভা 31টি, বিধানসভা 403, মহারাষ্ট্র 48 লোকসভার আসন, রাজ্যসভার আসন 19, বিধানসভার আসন 288, পশ্চিমবঙ্গ 42টা লোকসভার আসন রয়েছে, রাজ্যসভার আসন রয়েছে 16টি এবং বিধানসভার আসন রয়েছে 294টি, বিহার 40টি লোকসভার আসন রয়েছে, রাজ্যসভার আসন রয়েছে 16টি, বিধানসভার আসন রয়েছে 243টি, তামিলনাড়ু লোকসভার আসন 39টি, রাজ্যসভার আসন 18টি, বিধানসভার আসন 234টা। মোটামুটি তোমাদের উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার এই 4টে তোমাদের রাজ্য কিন্তু লোকসভা, রাজ্যসভা, বিধানসভার আসন জেনে যাওয়াটাই বেটার। ঠিক আছে, চলো নেক্সট দেখো, 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন মোট দুটো দফায় কিন্তু হয়েছিল। প্রথম দফা হয়েছিল 23শে এপ্রিল 2026, যেখানে কিন্তু 152টি আসনে কিন্তু নির্বাচন হয়েছিল, আর এটার বেশিরভাগই ছিল নর্থ বেঙ্গলে, তাই তো উত্তরবঙ্গে। আর 29শে এপ্রিল দ্বিতীয় দফার যে ভোট হয়েছিল সেটা 142টি আসনে হয়েছিল, সেটা কিন্তু বেশিরভাগটাই ছিল আমাদের সাউথ বেঙ্গল। এবার এই ভোট ঘোষণা কবে ঘোষণা করলো নির্বাচন কমিশনার যে এই 23শে এপ্রিল ভোট হবে, না সেটা হচ্ছে 15ই মার্চ 2026 তারিখে এই ভোটের যে নির্ঘণ্ট সেটা ঘোষণা করা হয়। আর সেই দিন থেকে, যেহেতু যেদিনে নির্বাচন কমিশন ভোট ঘোষণা করবে সেই দিন থেকেই কিন্তু
আদর্শ আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু কার্যকর হয়ে যায়। অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট কার্যকর হয়েছিল কিন্তু এই 15ই মার্চ 2026 তারিখে। তার কারণ সেই দিনেই কিন্তু দফায় ভোট হবে এবং কবে ভোট হবে সেটা ঘোষণা করা হয়। আর ফলাফল যদি দেখো তাহলে 4 মে 2026 তারিখে আমরা দেখতে পাচ্ছি। এবারে দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ তোমরা বর্তমানে খবরে কে কতটা আছো, হ্যাঁ, কে কতটা খবর শোনো, কার কতটা আপডেট রয়েছে সেটা জানার জন্য কিন্তু তোমাকে এই প্রশ্নটা করতে পারে। মনে রাখবে, পশ্চিমবঙ্গের সাথে সাধারণত একই বছর অর্থাৎ 2026-এ এখানে কিন্তু 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু নির্বাচন হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথেই কিন্তু আসাম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, এই যে তোমার 4টে রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, এই 4টি রাজ্য এবং একটা কেন্দ্রশাসিত অঞ্চল একসাথেই কিন্তু ভোট হলো। তার রেজাল্ট দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাবে। এটা নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট তারই কিন্তু ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার যে ফলাফল সেটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। এটা অবশ্যই মাথায় রাখবে। তোমাকে জিজ্ঞাসা করতেই পারে যে পশ্চিমবঙ্গের সাথে সাথে আর কোন কোন রাজ্যের নির্বাচন হয়েছে এবং কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হয়েছে, আপনি কি বলতে পারবেন? তখন কিন্তু তোমাকে বলতে হবে। দেখো, এবার এই যে তথ্যটা সেটা আমি তোমাদের বললাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল সাইট, সেই সাইট থেকে ছবিটা তোমাদের নেওয়া হয়েছে, সেটা আমি তোমাদেরকে দিলাম। এবারে দেখব যে তোমাদের আগে যেটা বলে দিলাম, আচ্ছা এখানে তোমাদের একটা বক্স করে দিয়ে দিয়েছি যাতে তোমাদের প্রত্যেকে মনে থাকে। তার কারণ হচ্ছে এখানের এই যে ফলতার যে 285টি বুথ রয়েছে, সেই 285টি বুথে কিন্তু আবার পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটা হবে 21শে মে 2026 তারিখে। যে যেমনটা সময় থাকে যে 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর এর যে রেজাল্ট প্রকাশিত হবে সেটা 24শে মে 2026 তারিখে। কারণ কিছু অভিযোগ আসছিল এই যে তোমার ভোট চলাকালীন গুরুতর অনিয়ম, যেমন ইভিএম ব্যালট কারচুপির অভিযোগ, ভোট প্রক্রিয়া অবৈধ প্রভাব। এই কারণের জন্য নির্বাচন কমিশন মনে করেছে যে এই 285টি বুথে, যেটা ফলতা বিধানসভা কেন্দ্র দক্ষিণ 24 পরগনায়, সেখানে পুনরায় কিন্তু নির্বাচন হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের বিধানসভার যে নির্বাচন হলো, সেই নির্বাচন 2026-এর ফলাফল কি হয়েছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই, ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো, এখানে তোমরা দেখতে পাবে যে কে কত আসন পেয়েছে এবং কে কত আসন পেয়ে জয়লাভ করেছে, একদম জেলা ভিত্তিক কে কটা আসন পেয়েছে দেখো তার চার্ট আমি দিয়ে দিয়েছি, কোনো জায়গায় যাতে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, তোমরা দেখতে পাবে পুরো রেজাল্ট দেখো, এখানে একদম পুরো চার্ট আকারে তোমাদের দিয়ে দিয়েছি। দেখো, দেখতে পাচ্ছ, এবং আসনের নিরিখে কে কত শতাংশ পেয়েছে আসন সেটাও দেখো এখানেতে কিন্তু দেয়া রয়েছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে যদি তোমরা দেখো, দেখতে পাবে যে কতজন ভোট দিয়েছে, কত ভোটার ছিল, কত ভোট দিয়েছে এবং পার্সেন্টেজ কত পড়েছে। এইবারে তোমরা জানো যে এইবারে সর্বোচ্চ কিন্তু ভোট পড়েছে, যেটা কোনোবারে হয়নি। 92.47% কিন্তু ভোট এই 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পড়েছে। এবং সেখানে কতজন ভোট দিয়েছে, তার মধ্যে কোন দল কত ভোট পেয়েছে, শতাংশে নিরিখে কত, দেখো সব ডিটেলস আমি তোমাদের দিয়ে দিয়েছি। দেখো, খুব খুব সুন্দর করে চার্টের আকারে তোমাদের উপস্থাপন করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এগুলো দেখে নেবে, আমি আর বলছি না। এরপরে আমি দেখব, দেখো পশ্চিমবঙ্গ 2026 সালে যে বিধানসভা নির্বাচন, এখানেতে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে এসআইআর। তোমরা জানো, তোমাদের আমি এসআইআর নিয়ে একটা আলাদা করে তোমাদের মেটেরিয়ালস দিয়েছিলাম, তোমরা প্রত্যেকে দেখেছো, ভিডিওটাও তোমরা হয়তো দেখে থাকবে। তো সেখানেতে আমি এসআইআর নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করেছি। তো এই এসআইআরতে 90.8 অর্থাৎ 90 লক্ষেরও বেশি কিন্তু ভোটারের নাম কিন্তু বাদ দেওয়া হয়। তার মধ্যে ছিল মৃত ভোটার, অন্যত্র স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট নাম এবং যাচাইয়ে অযোগ্য বা নথি অসম, এই সমস্ত ভোটাররা কিন্তু বাদ চলে যায়। যে সংখ্যাটা প্রায় 90 লক্ষেরও বেশি, 90.8 লক্ষ কিন্তু ভোটার এই তালিকা থেকে বাদ যায়। কিসের কারণে? এসআইআর কারণে। আর তোমরা জানো এসআইআর রিলেটেড আলাদা করে ক্লাস তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি। যারা ক্লাসটি দেখোনি তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা এই ভিডিওটি দেখে নেবে। কারণ সেখানে আমি এসআইআর রিলেটেড যা কিছু তথ্য তোমাদের ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারে সবটাই কিন্তু তার মধ্যে দেওয়া রয়েছে। ঠিক আছে, আর যারা আমাদের কাছ থেকে এই মেটেরিয়ালসগুলো পারচেস করছো তারা তো মানে ফ্রিলি এগুলো পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এবারে দেখবো আমরা রাজ্যপাল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, এখন তোমাদের যে ইন্টারভিউটা হবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে পরিমাণ ক্যান্ডিডেটস রয়েছে তার থেকে কিন্তু অনেক কম ভ্যাকেন্সি। অর্থাৎ তোমাদের কোনো জায়গা যাতে মিস না যায়, যাতে যে জায়গাগুলো থেকে তোমাদের
প্রশ্ন করবে সেই জায়গাগুলো যাতে তোমরা প্রত্যেকে কম বেশি জেনে থাকো ব্যাপারগুলো। হয়তো তুমি সঠিক উত্তর দিতে পারলে না, কিন্তু সেই রিলেটেড ইনফরমেশন তোমার জানা আছে, তুমি হয়তো সেই রিলেটেড কিছু তথ্য তাদেরকে জানাতে পারছো, সেটা জানালেও কিন্তু তোমার সেখানে প্লাস পয়েন্ট থাকবে। তাই রাজ্যপাল, যেহেতু বিধানসভা রিলেটেড আমাদের ক্লাস হচ্ছে, তাই রাজ্যপাল সম্পর্কেও কিছু তথ্য আমাদের জানতে হবে। চলো আমরা একটু দেখে নিই। দেখো, 153 নম্বর ধারা অনুযায়ী বলা হয় যে প্রত্যেকটা রাজ্যে একটি করে রাজ্যপাল থাকবেন, এবং 155 নম্বর ধারাতে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিযুক্ত করে থাকেন। তাহলে রাজ্যপালকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। কত নম্বর ধারাতে? 155 নম্বর ধারাতে। আর 153 নম্বর ধারাতে প্রত্যেকটা রাজ্যে একটি করে রাজ্যপাল থাকবেন। যোগ্যতা যদি দেখি, অর্থাৎ রাজ্যপাল হতে গেলে কী কী যোগ্যতার প্রয়োজন হয়? ভারতের নাগরিক হতে হবে, কমপক্ষে 35 বছর বয়স হতে হবে, লোকসভা বিধানসভার সদস্য হতে তিনি পারবেন না, এবং কোনো লাভজনক পদে তিনি কিন্তু থাকতে পারবেন না। এই যোগ্যতাগুলি তাকে পালন করতে হবে রাজ্যপাল হতে গেলে। এবং তার সাথে সাধারণত যে রাজ্যের, এই দেখো এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণত যে রাজ্যের তিনি বাসিন্দা হবেন সেই রাজ্যের কিন্তু তিনি রাজ্যপাল হতে পারবেন না। এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া রয়েছে। এবারে রাজ্যপাল সম্পর্কিত কিছু ইনফরমেশন আমরা দেখব। একই ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল তিনি হতে পারেন, এটা সপ্তম যে সংবিধান সংশোধনী 1956 সালে সেখানে কিন্তু বলা হয়েছে। দেখো, সংবিধানের 154 নম্বর ধারা অনুযায়ী রাজ্যের যে প্রশাসনিক ক্ষমতা সেটা রাজ্যপালের হাতে ন্যস্ত থাকে। যেমন দেশের যে প্রশাসনিক ক্ষমতা সেটা রাষ্ট্রপতির হাতে থাকে, তেমনই রাজ্যের যে প্রশাসনিক ক্ষমতা সেটা রাজ্যপালের হাতে থাকে 154 নম্বর ধারা অনুযায়ী। দেখো, 356 নম্বর ধারা অনুযায়ী আমরা জানি যে রাজ্যপাল রাষ্ট্রপতিকে এই যে জরুরি অবস্থার জন্য কিন্তু সুপারিশ করতে পারে। 356 নম্বর, এটা কি বলতো? এই 356 নম্বর ধারাটা জরুরি অবস্থা। রাজ্যের যখন কোনো জরুরি অবস্থা দেখা যাবে, তখন সেই 356 নম্বর ধারা বলে রাজ্যপাল রাষ্ট্রপতিকে কিন্তু সেটা সুপারিশ করতে পারে। দেখো, স্বাভাবিকভাবে কার্যকালের যদি মেয়াদ বলি, তাহলে দেখতে পাবো যে স্বাভাবিকভাবে কার্যকালের মেয়াদ 1 বছর। তার মেয়াদ অ্যাকচুয়ালি নির্ভর করে রাষ্ট্রপতির সন্তুষ্টির ওপর। 5 বছর উত্তীর্ণ হবার পরেও পরবর্তী রাজ্যপাল মনোনীত না হওয়া পর্যন্ত তিনি কিন্তু দায়িত্বভার পালন করতে পারেন। রাজ্যপালের অনুমতি ছাড়া কোনো অর্থ বিল বিধানসভায় কিন্তু পেশ করা যায় না। রাজ্যপালের হাতে রাজ্যের যে আকস্মিক তহবিল থাকে, যেটা আমরা বলি কি কন্টিজেন্সি ফান্ড, সেই কন্টিজেন্সি ফান্ডের যে দায়িত্ব সেটা কিন্তু রাজ্যপালের হাতেই কিন্তু ন্যস্ত থাকে। মৃত্যুদণ্ড ছাড়া দণ্ডপ্রাপ্ত অপরাধীর দণ্ডাদেশ হ্রাস এবং স্থগিত রাখতে পারেন 161 নম্বর ধারা অনুযায়ী। রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে তার আচার্য হিসাবে কাজ করেন এবং উপাচার্যের নিয়োগ তিনি করে থাকেন। রাজ্যপাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল পিএসসির চেয়ারম্যান এবং সদস্যদের তিনি নিয়োগ করেন, কিন্তু তাদের কিন্তু পদচ্যুতি কিন্তু রাজ্যপাল করতে পারেন না। আর বর্তমানে, অর্থাৎ 10ই মে আমি ভিডিওটা যখন রেকর্ড করছি, 10ই মে 2026 অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্যপাল বর্তমানে রয়েছেন আর.এন. রবি। ঠিক আছে, তিনি 12ই মার্চ 2026 থেকে কিন্তু এই দায়িত্ব পালন করছেন। ডান দিকে ওনার ছবি কিন্তু আমি দিয়ে রেখেছি, দেখো, দেখতে পাচ্ছ তোমরা? দেখো, এবারে এখানটা একটু দেখতে হবে যে পশ্চিমবঙ্গের যিনি রাজ্যপালের দায়িত্বে এখন রয়েছেন আর.এন. রবি, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের 22তম রাজ্যপাল। আর এনার আগে 21তম রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের দায়িত্ব পালন করেছিলেন সিভি আনন্দ বোস 2022 থেকে 2026 সাল পর্যন্ত। ব্যাস এইটুকু জানলেই তোমাদের এনাফ, আর কিছু জানার দরকার নেই। এরপরে দেখব মুখ্যমন্ত্রী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের জানতে হবে। দেখো, 163 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকবে। বোঝা গেছে? 164 নম্বর ধারাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলা আছে। সংবিধানের 164 নম্বর যদি ধারা দেখো, সেখানে মুখ্যমন্ত্রী সম্পর্কে তোমরা জানতে পারবে। নিয়োগ, মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন কিন্তু রাজ্যপাল। সাধারণত বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা দলের যিনি নেতা বা নেত্রী থাকেন তাকেই কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়ে থাকে। যোগ্যতা, দেখো যোগ্যতা যদি আমি দেখি তাহলে দেখতে পাবো যে রাজ্য আইনসভার সদস্য হতে হবে। তবে রাজ্য আইনসভার সদস্য না হয়েও কিন্তু 6 মাস পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকা যায়। যদি কোনোভাবে মুখ্যমন্ত্রীর পদ শূন্য হয়, সেটা কী কারণে হতে পারে? মৃত্যু হলে হতে পারে, বিধানসভার যদি অনাস্থা বিল নিয়ে আসা হয় সেক্ষেত্রে হতে পারে, আগেই বিধানসভা ভাঙা হলে হতে পারে, এবং রাজ্যপাল যদি তাকে অপসারণ করেন সেক্ষেত্রেও কিন্তু এই মুখ্যমন্ত্রীর পদ কিন্তু পদ শূন্য থাকতে পারে। ক্ষমতা ও কার্যাবলী, দেখো ভারতের সংবিধানে তুমি যদি দেখতে পাবে যে এই মুখ্যমন্ত্রীর যে ক্ষমতা বা কার্যাবলী সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত কিছু বলা নেই। তবে আমরা জানি আমাদের রাজ্যের যে মুখ্য যে ক্ষমতা সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর হাতেই থাকে। সংবিধান কি বলে? সংবিধান বলে যে দেশের
যিনি প্রথম নাগরিক অর্থাৎ রাষ্ট্রপতি, তিনি হচ্ছেন সমস্ত ক্ষমতার অধিকারী। কিন্তু অ্যাকচুয়ালি আমরা দেখি কি প্রধানমন্ত্রী কিন্তু দেশের সমস্ত ক্ষমতা বা পাওয়ার কিন্তু তার হাতে। ঠিক তেমনই রাজ্যপাল, আমরা হয়তো মানে সাংবিধানিক দিক থেকে রাজ্যপাল পদটা অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা যদি দেখি রাজ্যটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা সেটা কিন্তু মুখ্যমন্ত্রী করে থাকেন। দেখো, সেটাই বলা হচ্ছে, রাজ্যের বাস্তব প্রশাসনিক প্রধান হলেন মুখ্যমন্ত্রী, আর রাজ্যের সংবিধানগত মানে নামমাত্র প্রধান যদি বলি সেটা হচ্ছে রাজ্যপাল। অর্থাৎ রাজ্যের দৈনন্দিন শাসন এবং প্রশাসন পরিচালনা এগুলো কিন্তু মুখ্যমন্ত্রী করে থাকেন। আর বর্তমানে তোমরা জানো দীর্ঘ 15 বছর পরে সরকার পরিবর্তন হলো, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী। গেরুয়া রঙের কালারেই কিন্তু আমি এটা লিখে দিয়েছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। তিনি পশ্চিমবঙ্গের নবম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, তিনি পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী। এর আগে অষ্টম মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তাই তো? এটা দেখো আমি সবুজ কালারের, যেহেতু তাদের রাজনৈতিক রং কারো গেরুয়া কারো সবুজ, তাই আমি সেই কালারেরই দিয়েছি। তো যাই হোক, এবং বর্তমানে পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী, দেখো এই পদটা পশ্চিমবঙ্গের ছিল না, কিন্তু নতুন করে কিন্তু এই পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী, তোমরা দেখবে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু উপমুখ্যমন্ত্রী পদগুলি রয়েছে। তাই বর্তমানে পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী পদে কিন্তু দুজনকে রাখা হয়েছে, একটা হচ্ছে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পল। তো দেখো, দেখতে পাবে যে রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পল। এই ছিল মূলত আমাদের 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন সম্পর্কে বিস্তারিত তথ্য। আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, নতুন ক্যাবিনেট গঠন হওয়ার সাথে সাথে কে কোন পদে দায়িত্ব পাচ্ছেন, কে কোন মন্ত্রিত্ব পদ পাচ্ছেন, তার লিস্ট এবং তার জন্য একটা আলাদা ক্লাস আমি তোমাদের প্রোভাইড করে দেব। অর্থাৎ একটা ইন্টারভিউয়ের জন্য যা যা দরকার সবটাই আমি তোমাদেরকে দেব, কোনো ধরনের টেনশনের কারণ নেই, সবটাই তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। সর্বোপরি নতুন সরকারের কাছে, যেহেতু দীর্ঘ 15 বছর পরে আমাদের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হলো, তাই নতুন সরকারের কাছে আমার অনুরোধ, যাতে যে নিয়োগগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অতি দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সাথে যাতে প্রত্যেকটা নিয়োগ সম্পন্ন হয়, এবং প্রত্যেকটা শিক্ষার্থী যারা দীর্ঘদিন ধরে প্রিপারেশনের মধ্যে আছে যাতে কোনো শিক্ষার্থী বঞ্চিত না হয় সেই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং আপনারা যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলি আশা করছি প্রত্যেকটা প্রতিশ্রুতি আপনারা পালন করবেন। তো আপনাদের কাছে এটুকুই রিকোয়েস্ট, এবং তার সাথে সাথে আমার সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, সময় আশা করছি তোমাদের এরপর থেকে ভালোই যাবে। প্রত্যেককে ভালোভাবে প্রিপারেশন করো, প্রত্যেককে ভালোভাবে ইন্টারভিউয়ের জন্য ডেমো প্র্যাকটিস করতে থাকো, প্রত্যেকে ভালোভাবে নিজের প্রিপারেশনটা ঠিকঠাক করে শুরু করে দাও আবার, কারণ খুব তাড়াতাড়ি আশা রাখছি খুব তাড়াতাড়ি তোমাদের আবার ইন্টারভিউ শুরু হয়ে যাবে, যেগুলো বাকি ছিল খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং আশা রাখছি যে তোমাদের যে ভ্যাকেন্সির যে ব্যাপারটা ছিল সেটা আশা করছি কিছুটা হলেও তোমাদের ভ্যাকেন্সি বাড়বে। তো যাই হোক, তোমরা প্রত্যেকে ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও, প্রত্যেকে ভালোভাবে পড়তে থাকো, প্রত্যেকের জন্য আগামী দিনের শুভ কামনা রইল। তো সকলে ভালো থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।